আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ডাকসুর নতুন ভিপি ছাত্র শিবির সমর্থিত সাদিক কায়েম ও জিএসএসএম ফরহাদ। দলমত আদর্শ নির্বিশেষে সবার জন্য কাজ করতে বিজয়ীদের অঙ্গীকার। ৩৩ বছর পর ডাকসু নির্বাচনে আগামীকালের ভোট গ্রহণে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। নেপালে সরকারি স্থাপনায় আন্দোলনকারীদের হামলার মাঝে ১,০০০ কারাবন্দীর পলায়ন। সংকট সমাধানে সেনাপ্রধানের আলোচনার আহ্বান। পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় রাজস্ব বোর্ডের গোয়েন্দাদের অভিযান। শেখ হাসিনার নামে ৫৬ লাখ টাকার ২টি এফডিআর জব্দ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফেনীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বৈশ্বিক উষ্ণতা কমানোর উদ্যোগে অনুপ্রাণিত স্থানীয়রা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। দল মত ও আদর্শের যেই থাকুক সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ডাকসু ভিপি পদে বিজয়ী আবু সাদিক কায়েম। এই জয়কে শিক্ষার্থীদের জয় বলেছেন জিএস পদে বিজয়ী এসএম ফরহাদ। ভোটের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রতিক্রিয়ায় তারা এই কথা বলেন। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছে। তারা হলেন ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ, এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। বাকি ৩টি সম্পাদকীয় পদে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি ও সমাজসেবা সম্পাদক জুবাইর ইবনে নেসারি। ডাকসুতে নিরঙ্কুশ বিজয়ে প্রতিক্রিয়া জানান নির্বাচিত ভিপি ও এজিএস প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে, গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন নিয়ে ভাবতে হবে না, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। যত রকমের মত দ্বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবে, আমাদের পর্যালোচনা দিবে, আমাদেরকে ভুল ধরিয়ে দিবে, আমাদের পথ চলাতে সহযোগিতা করবে। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ডাকসু বর্জন করার কথা ফেসবুক পোস্টে জানান ভিপি প্রার্থী উমামা ফাতেমা। আবাসন, গবেষণা সহ সব বিষয়ে ভিন্ন দল মত আদর্শের সবাইকে নিয়ে কাজ করতে চায় নতুন নেতৃত্ব। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন এবং জিএস হয়েছেন এসএম ফরহাদ। সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন। তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। লায়লা নসিনের রিপোর্ট। দিনভর উত্তেজনা, কার কাঁধে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দায়িত্বভার। বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার প্রায় ১০ ঘন্টা পর একে একে প্রকাশ হতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। তাতে
একটি বাদে বাকি সবকটি হলে এগিয়ে থাকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। এর পরপরই সিনেট ভবনে এসে উল্লাস শুরু করে প্যানেলের সমর্থকরা। দীর্ঘ অপেক্ষার পর বুধবার সকাল 8:15টায় ডাকসুর চিফ রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পূর্ণাঙ্গ ফলাফল। এতে 18টি হলে 14,042 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। 10,794 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের এসএম ফরহাদ এবং 11,772 ভোট পেয়ে এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে 5,658 ভোট পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা পেয়েছেন 2,549 ভোট। জিএস পদে ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন 4,645 ভোট। বিজয়ী পক্ষকে অভিবাদন জানিয়ে সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে মহিলা দলের আলোচনায় তিনি বলেন, যদিও কিছু বিচ্যুতি হয়েছে তবুও বিজয়ীদের অভিনন্দন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, 2024-এর পর রাজনৈতিক সংস্কৃতির নতুন যে যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে হবে। সহনশীলতা ও সহমর্মিতার রাজনীতি চর্চা বজায় রাখার আহ্বান জানিয়ে জাতীয় রাজনীতিতে ডাকসুর খুব বেশি প্রভাব নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। কিন্তু পত্রিকায়, দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তা আমি আপনাদের সামনে বলতে চাই, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? না। তো পত্রিকা, বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 33 বছর পর এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা ইসির। পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। কেকা, জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের এখনকার অবস্থা এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মৃত্তিকা, যে আগামীকালকে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটা কিন্তু বহুল প্রত্যাশার। সেই 92 সালের পর প্রায় 33 বছর পর একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। এখানে প্রগতিশীল ছাত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে সমন্বিত শিক্ষার্থীদের ফোরামের ব্যানারে ছাত্র দল এবং ছাত্র শিবিরের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কিছুক্ষণ আগেই প্রক্টর অফিসে এবং জাকসু নির্বাচন কমিশন যে কার্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য ডাক্তার এ.কে.এম. রাশিদুল আলম বলেছেন, নির্বাচনের ব্যবস্থার জন্য তারা শতভাগ প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং তাদের ব্যালট পেপার থেকে শুরু করে সমস্ত কার্যক্রম গুছিয়ে এনেছেন। একটু আগে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা হলো এবং
জাতীয় নির্বাচন কমিশন কার্যালয় পরিদর্শন করেছেন। তারা বলছেন যে আসলে নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, নির্বাচন যথাসময়ে সুষ্ঠু সুন্দরভাবে এবং কোনো রকম ভয়ভীতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম তিনি অবহিত করেছেন। তবে আমরা প্রায় ঘন্টা দুয়েক আগে একটা জিনিস দেখেছিলাম যে সম্প্রতি সম্মানিত শিক্ষার্থীদের ফোরামের ব্যানারে ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল যারা প্রার্থীতা করছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে তারা প্রক্টরের সাথে দেখা করেছেন এবং তারা কিছু শঙ্কার কথা বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে তারা বলছেন যে সাবেক শিক্ষার্থীরা যেন হল না থাকে বা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে, তারা কিন্তু এই নিশ্চয়তা পেয়েছেন এবং তারা তখন কিন্তু প্রক্টর বললেন যে আপনারা লিখিতভাবে আপনাদের কাছে যেটা যেটা মনে হচ্ছে আপনারা জমা দিতে। সব মিলিয়ে গতকাল আগামীকালকে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতির জন্য মোটামুটি বিশ্ববিদ্যালয় 78 জন প্রার্থী দাঁড়াচ্ছেন জিএস এবং ভিপি পদে। আর আপনারা আরেকটা তথ্য জানিয়ে রাখি যে প্রার্থী হল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলিয়ে এরা কিন্তু ডোপ টেস্টের জন্য তাদের নমুনা জমা দিয়েছেন এবং সেই নমুনা ফলাফল কিন্তু সন্ধ্যার পরে প্রকাশ করা হবে। সেখানে প্রক্টর কিন্তু বলেছেন যারা নমুনা দেননি এবং যাদের নমুনা নেগেটিভ আসবে তাদের বিরুদ্ধে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্রিয়াগতভাবেই ব্যবস্থা নেবে। প্রক্রিয়াগত ব্যবস্থা বলতে আপনি যেটা বোঝাচ্ছেন বা বুঝতে পারছেন সেটা হলো যে প্রার্থীতা বাতিল হতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সমন্বিত সম্প্রীতি শিক্ষার্থী ফোরামের পক্ষে যে অমস্ত প্রার্থীতা হাইকোর্ট এবং আদালতে বাতিল হয়েছিল সেই বাতিলের পরে কিন্তু শিক্ষার্থীরা তাদের ফোরামের শিক্ষার্থীরা কিন্তু গত রাতে সভা সমাবেশ মিছিল করেছে এবং প্রক্টর এবং ভিসিকে এবং নির্বাচন কমিশন কার্যালয়ে তারা কিন্তু আটকে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল। আজ ভোর 5টা পর্যন্ত তারা কিন্তু সেখানে অবস্থান করেছিল এবং প্রার্থীতা বাতিল যে অবৈধ সেটা নিয়ে তারা জোর তদবির বা জোর আবেদন জানাচ্ছে যে প্রার্থী। ধন্যবাদ কেক আপনাকে। নেপালে বিভিন্ন সরকারি স্থাপনায় জেনজি আন্দোলনকারীরা হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় 2টি জেলার 2 কারাগার ভেঙে পালিয়ে গেছে প্রায় 1000 কারাবন্দী। চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান। মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। পার্লামেন্ট ভবন ও মন্ত্রী এমপিদের বাসভবন সহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর প্রতিকূল পরিস্থিতি উল্লেখ করে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল। এরপর নিরাপত্তার দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী। ফেসবুকে এক ভিডিও বার্তায় সেনাপ্রধান বলেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অচিরেই আন্দোলনরত ছাত্র জনতার সঙ্গে বৈঠকে বসতে চান তিনি। দেশের সার্বিক সমস্যায় একটি সুন্দর সমাধান চান তিনি। বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। এ অবস্থায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। এ অবস্থায় আমি সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই। নেপালের বিভিন্ন সরকারি স্থাপনায় জেনজিদের আন্দোলন চলাকালীন সময়ে পশ্চিমাঞ্চলের 2টি জেলায় কারাগার ভাঙার ঘটনা ঘটেছে। দেশটির কাস্কি জেলার পুলিশ জানিয়েছে মঙ্গলবার দুপুরে 773 জন কয়েদি পালিয়ে যায়। দাং প্রদেশের তুলসীপুরের কারাগার থেকে 127 জন বন্দী পালিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান নেপালের পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। নেপালে যে সহিংসতা ছড়িয়েছে তা হৃদয় বিদারক। নেপালে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বর্তমানে প্রায় 100 জন বাংলাদেশি নাগরিক কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা ও সরকারি সফরে আসা ফুটবল খেলোয়াড়রাও রয়েছেন। তবে ব্যক্তিগত ভ্রমণে আসা বাংলাদেশি পর্যটকদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সকালে ব্যাংকটির মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির পক্ষ থেকে জানানো হয় শেখ হাসিনার নামে থাকা জব্দ হওয়া লকার নং 128 দীর্ঘদিন ধরে অপ্রকাশিত ছিল। লকারের 2টি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে এবং আরেকটি ব্যাংকের কাছে।
তবে লকারের ভেতরের সম্পদ ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। সিআইসির ধারণা, শেখ হাসিনার বয়স যখন 18 থেকে 19 তখনকার লকার এটি। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলার পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনার নামে ওই ব্যাংকেই 2টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যার একটি জয়েন্ট অ্যাকাউন্ট যেখানে 44 লাখ টাকা আছে এবং তার নামে একটি 12 লাখ টাকার এফডিআর আছে বলে জানিয়েছে এনবিআর। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সোমবার সাক্ষ্য দেবেন আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রসিকিউশন বলেছে, এই মামলায় এই পর্যন্ত 45 জন সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনার অপরাধ প্রমাণ হয়েছে। চলতি মাসেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়। মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী সহ মোট 45 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সবাই জুলাই অভ্যুত্থানের নৃশংসতার বিচার দাবি করেন। মঙ্গলবার সাক্ষ্য দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন। তিনি জানান, 24শে মার্চ 164 ধারায় তার কাছে জবানবন্দি দেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বেচ্ছায় অনুতপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন। পরে জবানবন্দি দেন মিডফোর্টের একজন চিকিৎসক। সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। ওনারা বর্ণনা করবেন যে 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে। শেখ হাসিনার মামলায় আমরা 81 জন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম। আমরা তার মধ্য থেকে 45 জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এই সময় সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড তার সাথে ছিলেন। সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে জামায়াতের আমির ও ব্রিটিশ হাই কমিশনার কুশল বিনিময় করে মিস সারাহ কুক জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা। ডাকসু নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র, আগামী নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। একই সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারেও তাদের আলোচনা হয়েছে। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির, প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান। সবুজ দেশ গড়ার প্রত্যয়, সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ফেনীতে শহর সহ প্রত্যন্ত অঞ্চলেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের অভিযাত্রায় সহায়তা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগে জলবায়ু অভিঘাত মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয়রা। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য মুহুরী ও সিলোনিয়া নদী বিধৌত ফেনীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফেনী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই গাছের যে কত রকমের উপকারিতা তার একটি হচ্ছে গিয়ে, আমরা যদি হাইওয়েতে অথবা রাস্তার ধারে এই গাছকে রোপণ করি তাহলে প্রায় 50% শব্দ দূষণ কমে যায়। এত ধরনের উপকারিতা যেই গাছ আমাদের দিচ্ছে, সেই গাছ আমরা যত বেশি লাগাবো তত বেশি উপকৃত হব। আসুন আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের।
আমি আজকে একটি গাছ পেয়েছি এবং আমার কাছে অনেক ভালো লাগছে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং এই গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। আমাদের বাড়ি গিয়ে এটা রোপণ করব। গাছ আমাদের পরমূল্য, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা এই গাছ পেয়ে আনন্দিত। বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা কিভাবে কাজ করতে পারি, যার অন্যতম জিনিস হচ্ছে গাছ লাগানো। বনজি, ঔষধি, ফলজি গাছগুলো যাতে আমাদের ভবিষ্যতে কাজে পৌঁছে, এই জন্য সবাই সংরক্ষণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। প্রকৃতি যেটা ভারসাম্য রক্ষা হয় সেইভাবে এই আয়োজন করা হয়েছে। পরিবেশ উত্তপ্ত হয়ে গেছে, এখন এই প্রেক্ষিতে আমাদের অনেক চারা গাছ লাগানো দরকার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। এটি আসলে খুবই প্রশংসনীয় উদ্যোগ। এটি আসলে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানও এটি অনুকরণ করতে পারে। এটি পুরো ফেনী তথা সারা বাংলাদেশের জন্য এটি খুবই উপকারী। সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ প্রেমীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করায় ক্ষুব্ধ বাগেরহাটবাসী। জেলা জুড়ে সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল চলছে। দূরপাল্লার 16টি অভ্যন্তরীণ রুট সহ জেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে এবং এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস ও জজ আদালতের সামনে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন হরতালে সমর্থন জানিয়েছেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে অসময়ে তরমুজ আবাদ করে সফল হয়েছেন কৃষক। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তিতে সারা বছর একই জমিতে তরমুজের সাথে সমন্বিত কৃষি উৎপাদন করে কৃষকের বাড়তি লাভ হচ্ছে। উৎপাদিত তরমুজ ও অন্যান্য সবজির প্রচুর চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী ছাতার পায়া খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এই সময় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। জলাবদ্ধতা নিরসনে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এবারে খেলা সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডাকসুর নতুন ভিপি ছাত্র শিবির সমর্থিত সাদিক কায়েম ও জিএসএম ফরহাদ দলমত আদর্শ নির্বিশেষে সবার জন্য কাজ করতে বিজয়ীদের অঙ্গীকার। ৩৩ বছর পর ডাকসু নির্বাচনে আগামীকালের ভোট গ্রহণে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। নেপালে সরকারের স্থাপনায় আন্দোলনকারীদের হামলার মাঝে 1000 কারাবন্দীর পলায়ন, সংকট সমাধানে সেনাপ্রধানের আলোচনার আহ্বান। পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় রাজস্ব বোর্ডের গোয়েন্দাদের অভিযান, শেখ হাসিনার নামে 56 লাখ টাকার 2টি এফডিআর জব্দ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ফেনীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বৈশ্বিক উষ্ণতা কমানোর উদ্যোগে অনুপ্রাণিত স্থানীয়রা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।